আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বিওয়ান বর্ডার স্পোর্টস প্রেজেন্স দ্য অ্যানালিস্ট অ্যাঙ্গেল পাওয়ার্ড বাই র্যাবিট হোল বিডি। প্রতি সপ্তাহের ঘটে যাওয়া যত খেলা তা নিয়ে আমাদের আজকের এই বিশ্লেষণ, এবং আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন সার্টিফাইড পারফরমেন্স অ্যানালিস্ট আমির হোসেন প্রতীক ভাই কেমন আছেন? ভালো আছে প্রতীক ভাই, এই ফুটবলের মৌসুমে আমরা যদি ক্রিকেট নিয়ে একটু কথা বলি, সেক্ষেত্রে কিন্তু অলমোস্ট অনেকগুলো সিরিজ আমরা হতে দেখছি কিংবা কিছু সিরিজ হয়ে গিয়েছে। সো যদি একটু লাইন আপটা আমরা কথা বলি, যে বাংলাদেশ জিম্বাবুয়ের সিরিজ চলছে, এছাড়া ইংল্যান্ড ইন্ডিয়ার সিরিজ চলছে, ওয়েস্ট ইন্ডিজ শ্রীলঙ্কার কিন্তু সিরিজ শেষ হয়েছে এবং নিউজিল্যান্ডের সাথে সিরিজ শুরু হয়েছে, এবং মেজর লিগ চলছে যেখানে সাকিব আল হাসান খেলছে। আমরা ঘুরে ফিরে যদি শুরুতে বাংলাদেশ এবং জিম্বাবুয়ে সিরিজ নিয়ে কথা বলতে চাই, সেখানে বাংলাদেশের একটা টেকেন ফর গ্রান্টেড একটা সিরিজ, যেটা বাংলাদেশ যাবে হর হামেশা জিতে ফেলবে, সেরকম একটা আত্মবিশ্বাস মনে হয়েছিল আমার কাছে বাংলাদেশের এই জিম্বাবুয়ে সিরিজে। ঘরের মাঠে একটা অ্যাক্সিডেন্ট আমরা দেখেছি, সেখান থেকে আবার জিম্বাবুয়েতে নিজেরা মানে যেখানে যাওয়া হলো জয় উপহার দেওয়ার জন্য, সেখানে কিন্তু জিম্বাবুয়ে কারে কিন্তু 1-0 ইনিংস ব্যবধানে টেস্ট সিরিজ হার। এই হারটা আসলে কি বাংলাদেশের প্রাপ্য ছিল কিনা, আপনার কাছে কি মনে হয়? রিসেন্ট পাস্টে বাংলাদেশ যে কয়েকবার জিম্বাবুয়ে ট্যুর করেছে, আপনি প্রতি ক্ষেত্রে দেখবেন যে আমাদের জন্য কিন্তু একটা স্ট্রাগল ছিল। এমন কিন্তু না যে স্ট্রেট ফরওয়ার্ড আমরা গিয়েছি, জিম্বাবুয়ের বিরুদ্ধে ক্লিন সুইপ পেয়েছি, এমন না। ইভেন লাস্ট ওডে সিরিজ দেখেন আমরা হেরেছি। আর যদি আপনি টেস্ট ম্যাচের পরিসংখ্যানটা দেখেন, সেখানে কিন্তু আমাদের পজিশন খুব একটা ভালো না। ইভেন যখন সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম এই প্লেয়ারগুলো ছিল, তখন কিন্তু বাংলাদেশ সিরিজ হেরেছে জিম্বাবুয়ের মাটিতে। ইভেন টেস্ট ম্যাচও হেরেছে, সিরিজ না হারলেও টেস্ট ম্যাচ হেরেছে। সো সেই জায়গা থেকে আমি প্রি ম্যাচ অ্যানালাইসিসে টেস্ট ম্যাচের ক্ষেত্রে কিন্তু বলছিলাম যে বাংলাদেশের জন্য সিরিজটা টাফ হবে। আমার মনে হয় যে টেকেন ফর গ্র্যান্টেড ছিল না। হোয়াট বাংলাদেশ ডিড, দে ট্রাইড দেয়ার বেঞ্চ প্লেয়ার্স বা এক্সট্রা প্লেয়ার যারা রয়েছে পুলে, তাদেরকে একটা সুযোগ দেওয়া হয়েছে, এবং এটা আমার মনে হয় করা খুব একটা মন্দ বিষয় হয়নি। নতুন প্লেয়ারদেরকে জায়গা দিতে হবে, তাতে বাংলাদেশ হয়তো টেস্ট ম্যাচ হারতো, কিন্তু যে ওয়েতে আমরা টেস্ট ম্যাচ হেরেছি এটা একটা প্রশ্নের জায়গা রাখে। টেস্ট ম্যাচ হারটা নিয়ে আমার খুব বেশি কথা বলার নেই, কিন্তু আপনি দেখবেন যে দুটো ব্যাটিং ইনিংসে আমাদের ব্যাটারদের অ্যাপ্রোচ বলি বা পরাজয়ের যে মার্জিনটা, এটা একটা প্রশ্নের জায়গা রাখে। আমরা শুরুতে দেখছিলাম যে মিডিয়া যেভাবে জিনিসটাকে প্রেজেন্ট করছে, কিংবা আমরা যেভাবে প্লেয়ারদের অ্যাটমসফিয়ার কিংবা বডি ল্যাঙ্গুয়েজ দেখছিলাম যাওয়ার আগে, সেটা মনে হচ্ছিল যে আমরা যাব, জয় করে চলে আসবো, এরকম একটা অ্যাপ্রোচ ছিল। কিন্তু টেস্ট সিরিজের এই কন্টিনিউটি কিন্তু আমরা ওয়ানডে সিরিজেও দেখেছি। প্রথম দুইটা ওয়ানডেতে খুব বাজেভাবে হার, আমি যদি বলি নিতান্তই। ফার্স্ট ওয়ানডের কথা তো আসলে বলার অপেক্ষা রাখে না, 141 রান তাড়া করতে নেমে 116 রানে অল আউট হয়ে যাওয়া। সেকেন্ডটাতে তাও একটু লড়াই করতে দেখেছি, যেটা হয়তো বাংলাদেশ গ্রিপ থেকেও হেরে গিয়েছে বাংলাদেশ। 247 রানের টার্গেট তাড়া করতে নেমে 234 রানে অল আউট হওয়া, এবং পরবর্তী একদম ক্লিন সুইপ থেকে বাঁচার জন্য হয়তো 199 রানের টার্গেটটাতে বাংলাদেশ থার্ড ওয়ানডেতে জয়লাভ করা। টেস্ট সিরিজের এই সেম কন্টিনিউটি কিন্তু আমরা ওয়ানডে সিরিজেও দেখেছি। এর রিজনটা কি ছিল? আমরা একটা কথা বলে আর কি খুব রিলিফ পাচ্ছিলাম যে আমরা স্পিন বলটা খারাপ খেলি, ফাস্ট বোলিং ভালো খেলি কম্পারেটিভলি। বাট এবার জিম্বাবুয়ে ট্যুরে দেখলাম যে আমরা ফাস্ট বোলিংও ইকুয়ালি হয়তো খারাপ খেলি। সো ট্রু উইকেট না হলে আমাদের ব্যাটাররা কিন্তু আসলে চ্যালেঞ্জ ফেস করছে। টাফ কন্ডিশনে নিজেদেরকে কোপ আপ করা, আমার মনে হয় জায়গাটাতে কাজ করতে হবে বাংলাদেশি ব্যাটারদেরকে। যেটা আমরা আমাদের ঘরোয়া ক্রিকেটে বলছিলাম যে স্পোর্টিং উইকেট প্রিপেয়ার করা, আমার মনে হয় সেই ক্ষেত্রে একটু বেশি ব্যাটিং কন্ডিসিভ উইকেট হয়তো দেওয়া হচ্ছে। যেখানে স্পিন ফ্রেন্ডলি উইকেট ছিল, সেখান থেকে হয়তো আমরা ব্যাটিং কন্ডিসিভ উইকেটটা বেশি পাচ্ছি। কিছু জায়গাতে হয়তো মিরপুরের কাছাকাছি কিছু উইকেট হয়তো থাকতে পারে, যেখানে হয়তো একটু স্ট্রাগল করে ব্যাটসম্যানরা, খুব কম। এবং আপনার ঘরোয়া ক্রিকেটে তো ওরকম কোয়ালিটি বোলারসদের সংখ্যাটা কম রিলেটিভলি। আপনি যদি প্রতিটা ঘরোয়া টিমে দেখেন, একজন হয়তো স্ট্রাইক বোলার থাকে, বাট অপোজিট সাইড থেকে প্রেসারটা ধরে রাখার মতো বোলার থাকে না। বাট আপনি যখন ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলবেন, আপনার 3 থেকে 4 জন ফাস্ট বোলার যারা অপোনেন্টে খেলবে, প্রত্যেকে কোয়ালিটি বোলার থাকবে। সেই জায়গা একটা স্ট্রাগল হওয়ার থাকে, এবং সেটা বাংলাদেশ করেছে। তো জিম্বাবুয়ের বোলিং অ্যাটাকটা আসলে বাংলাদেশকে বেশ ভুগিয়েছে, পার্টিকুলারলি একটু টল যে ফাস্ট বোলাররা বলটা গুড লেন্থে পিচ করার পরে এনগারাভার কথা যদি আমি পার্টিকুলারলি বলে থাকি, ইভেন ব্র্যাড ইভান্সও সেই ক্ষেত্রে ব্যাটসম্যানরা খুব দ্বিধাদ্বন্দ্বে ভুগেছেন যে ফ্রন্ট ফুটে গিয়ে খেলতে হবে নাকি ব্যাক ফুটে গিয়ে খেলতে হবে, স্কোয়ার অফ দ্য উইকেট খেলবেন নাকি ভিতে শট খেলবেন। এই জায়গাগুলো আসলে ব্যাটাররা সিদ্ধান্তহীনতায় বেশ ভুগেছে শট মেকিং দেখে আমার মনে হয়েছে। সো বাংলাদেশকে আসলে যে কোনো চ্যালেঞ্জিং কন্ডিশনে ব্যাটারদেরকে নিজেদেরকে আরও প্রস্তুত করতে হবে। এবং একটা ম্যাচ আমরা জিতেছি, সেখানে কিন্তু আসলে এনগারাভা, মুজরাবানি ছিলেন না, নিউম্যান, নিয়ামুরি কেউই ছিলেন না। সেই ক্ষেত্রে
সেক্ষেত্রে আমরা ম্যাচটা জয়লাভ করেছি, তাতেও মানে হোয়াইট ওয়াশটা রক্ষা হয়েছে, এটা একটা পাওনা বলতে পারি। মানে আমরা যদি এই দুইটা সিরিজ নিয়ে কথা বলি সেক্ষেত্রে আসলে আপনি ভুলগুলা কি ব্যাটসম্যান নাকি বোলার, কাদেরকে আসলে স্পেসিফিক্যালি দোষারোপ করতে চান যে তাদের কারণেই আসলে এই টেস্ট সিরিজ কিংবা টেস্ট অনলি টেস্ট এবং টেস্ট ওয়ানডে সিরিজটা আমরা হেরেছি? দেখেন, যেইভাবে বাংলাদেশ টেস্ট ম্যাচে পারফর্ম করেছে আমার মনে হয় বাংলাদেশের প্রত্যেকটা প্লেয়ারও যদি তাদের পোটেনশিয়াল অনুযায়ী খেলতো, কেন জানি মনে হয় জিম্বাবুয়ে ম্যাচটা বের করে নিত। জিম্বাবুয়ে আসলে টেস্ট ম্যাচটা খুব ভালো খেলেছে, এটা বাংলাদেশেও তো একটা টেস্ট আমরা জিতে দেখেছি তাদেরকে, তো এটা আমাদেরকে মেনে নিতে হবে আর কি। আপনি যদি ফাস্ট বোলিং এর কথা বলেন এবং ব্যাটিং পয়েন্ট অফ ভিউ থেকে আপনি ব্রায়ান বেনেটের কথা বলতে পারেন, ইনোসেন্ট কায়ার কথা বলতে পারেন, দুর্দান্ত খেলেছে। ইভেন একদম টিল দ্য 11th উইকেট প্রত্যেকটা ব্যাটার কিন্তু নিজেদেরকে অ্যাপ্লাই করেছে, উইকেটটা থ্রো করে দিয়ে আসেনি, যেটা আমাদের ব্যাটাররা করেছে। সো অ্যাপ্লিকেশনটা ছিল জিম্বাবুয়ের পক্ষ থেকে, এবং টেস্ট ম্যাচ জেতার একটা ক্ষুধা সেটা কিন্তু তাদের মধ্যে দেখা গিয়েছে। সো টেস্ট ম্যাচ নিয়ে খুব একটা বেশি কথা বলার নেই, যেহেতু ওয়ান অফ টেস্ট ম্যাচ, এটা 2 ম্যাচের টেস্ট সিরিজ হলে হয়তো আমরা একটা কামব্যাক করার সুযোগ পেতাম। আমাদের যারা ফাস্ট বোলার্স মানে ছিলেন সেখানে, আপনি হাসান মাহমুদের কথা বলেন, এবাদত হোসেনের কথা বলেন, তারা অনেকদিন পর ইনজুরি থেকে ন্যাশনাল সার্কিটে কামব্যাক করেছে। সো পেস বোলিং ইউনিটটাও একটু ঝাপসা মনে হচ্ছিল, যেটা আমরা দেখে থাকি আমাদের মেইন যে অ্যাটাকটা সেইটার সাথে তুলনা করলে। সো সব মিলিয়ে টেস্ট ম্যাচটা আমাদের অনুকূলে যায়নি, কিন্তু আমার ওডিআই সিরিজটা নিয়ে কিছু কথা বলা রয়েছে, পার্টিকুলারলি মেহেদী হাসান মিরাজের ক্যাপ্টেন্সি। পোস্ট ম্যাচ অ্যানালাইসিসে আমি এটা নিয়ে কথা বলেছি, বিশেষ করে ফার্স্ট ওডিআইতে জিম্বাবুয়ে যখন 74-8 ছিল, সেখান থেকে 141 রান করতে অ্যালাউ করা, এখানে তার ক্যাপ্টেন্সিতে বেশ কিছু আমার মনে হয় একটা কনজারভেটিভ অ্যাপ্রোচ আমরা দেখতে পেরেছি। এবং থার্ড ওডিআইতে এটা নিয়ে কেউ কিন্তু কথা বলবে না, কারণ থার্ড ওডিআইতে আমরা জিতেছি, কিন্তু যখন জিম্বাবুয়ের 7ম উইকেটের পতন হলো, ব্রায়ান ইভান্সের সামনে মেহেদী হাসান মিরাজ আবার নিজেকে নিয়ে আসলেন। ওই যে সেই পুরনো টেন্ডেন্সি, একটা উইকেট পড়েছে, আমি যদি একটা ইকোনমিক স্পেল করে দিতে পারি তাহলে আমার জন্য ভালো হয়, কিন্তু এই মেহেদী হাসান মিরাজের ওভারে কিন্তু ব্রায়ান ইভান্স 2 6 1 4 হাঁকান। কোনোভাবে যদি বাংলাদেশ এই ম্যাচটা হারতো তাহলে কিন্তু আবার মিডিয়াতে এটা নিয়ে কথা হতো, যেহেতু ম্যাচটা আমরা বের করে আনতে পেরেছি থ্যাঙ্কস টু জিম্বাবুয়ের মেইন স্ট্রেংথ যে ফাস্ট বোলার রয়েছে বা ম্যাচ করে তারা খেলেনি, না হলে কিন্তু এই যে ব্লান্ডারটা মেহেদী হাসান মিরাজ থার্ড ওডিআইতেও করেছেন, এই যে বাড়তি 50টা রান করা, এটা কিন্তু বাংলাদেশকে ভোগাতো। এবং আমরা ব্র্যাড ইভান্সের কিন্তু দেখেছি যে পরপর লাস্টে 2টা ওয়ানডেতে উনি কিন্তু 50 করেছেন এবং বোলিংয়েও কিন্তু ভালো করেছেন। তো এই জায়গাগুলোতে আমি আরেকটা জিনিস জানতে চাই, তাসকিন আহমেদ কিন্তু বাংলাদেশের স্ট্রাইক বোলার, কিন্তু একদম লাস্টের দিকে উনি কিন্তু আমরা যেটা লাস্ট 2টা ওয়ানডেতে দেখেছি, উনি স্লগ ওভারে কিন্তু প্রচুর রান দিচ্ছেন। এটা আসলে কি এই জায়গা থেকে রিকভার করার কোনো অপশন আছে? অবশ্যই রিকভার করার অপশন আছে। হি নিডস টু বল ইয়র্কার্স, ব্লক হলে বেশি বল করতে হবে, বা অ্যাটলিস্ট ফুলিশ লেন্থে বল করতে হবে, সেটা ফুল টস হতে পারে। বাট রাইট নাও হোয়াট হি ইজ ডুইং, হিজ বোলিং লেন্থ ডেলিভারিজ, এবং ট্রু উইকেটে এখানে কিন্তু আপনার স্লোয়ার বা কাটার উইকেটে ধরবে না, সেক্ষেত্রে ব্যাটসম্যানদের শটগুলো ডিসপ্যাচ করতে অনেক ইজিয়ার হয়েছে। পার্টিকুলারলি ব্র্যাড ইভান্স সেকেন্ড ওডিআইতে যখন সেট ছিলেন তার জন্য কাজটা করা অনেক সহজ হয়েছে। তাসকিন আহমেদের সেকেন্ড ওডিআই স্পেলটা বলেন, বা কুপার কনলির এগেনস্টে থার্ড ওডিআইতে মিরপুরে ডেথ ওভার্সের দিকে উনি একই রকম লেন্থে বোলিং করেছেন। তো আমার মনে হয় ইটস এ গুড লেন্থ টু বল, যখন আপনি নতুন বলে বল করবেন বা মিড ওভার্সে বল করবেন, এটা খুবই ভালো লেন্থ। বাট যখন ব্যাটসম্যানদের হাতে উইকেট থাকবে, আপনার অপোনেন্ট টিমের হাতে উইকেট থাকবে, তারা চড়াও হওয়ার চেষ্টা করবে, সেক্ষেত্রে আমার মনে হয় যে আপনাকে ব্লক হলে বলটা করার অভ্যস্ততা আনতে হবে। ইফ হি ইজ নট ফিট এনাফ টু ডু দিস, আমি জানি না উনি কোনো ইনজুরি ক্যারি করছেন কি না, আপনি জেনে থাকবেন ব্লক হলে বল করতে গেলে আপনাকে ফুললি ফিট হতে হবে। ইটস নট অ্যান ইজি জব কন্টিনিউয়াসলি ব্লক হলে বল করে যাওয়া। তো তার যদি এই ধরনের কোনো ঘাটতি থেকে থাকে তাহলে টিম ম্যানেজমেন্টকে সিদ্ধান্ত নিতে হবে ডেথ ওভার্সে মুস্তাফিজুর রহমানের পাশাপাশি নাহিদ রানা বা কাউকে বোলিংটা দেওয়া, তাসকিন আহমেদকে 45 ওভারের আগে আসলে তার 10 ওভার বোলিং করিয়ে নেওয়া। বাট তারপরেও আমি এই দুটো সিরিজ থেকে যদি আমি বলি, হয়তো টেস্ট সিরিজ থেকে পাওয়ার ওরকম কিছু আমি দেখছি না, কিন্তু ওয়ানডে সিরিজে কিন্তু আসলে পাওয়ার অনেক কিছুই আমি দেখছি। যেমন তানজিদ হাসান তামিম কিন্তু সর্বোচ্চ রান সংগ্রহক, এবং উনি কিন্তু এই অবস্থার মধ্যেও কিন্তু ভালো রান করে গেছেন। বাট মজার বিষয় হচ্ছে, ওনার ব্যাপারে না বললেই নয়, 30-20-তে ওনার 6টা ক্যাচ ড্রপ হয়েছে, যেটা কিন্তু কাইন্ড অফ ফান করেই বলছিলেন একটা স্পোর্টস চ্যানেল, যেটা ওয়ার্ল্ড রেকর্ডের মতো একজন ইন্ডিভিজুয়াল ব্যাটসম্যানের 6টা ক্যাচ মিস হওয়া। এবং টোটাল বাংলাদেশের 8টা ক্যাচ মিস হয়েছিল ওই দিন, মানে মিস করেছিল জিম্বাবুয়ানরা, যেখানে আসলে হয়তো ম্যাচের সিনারিও চেঞ্জও হতে পারতো ওই 6টা ক্যাচ ধরার কারণে। তারপরেও আরেক জিনিস যেটা আমি বলি যে
আমাদের প্রাপ্তির কথা যেটা বলছিলাম সেটা হচ্ছে নাহিদ রানা, ওনার 6 উইকেট প্রাপ্তি, কিংবা শরীফুল বলেন কিংবা আদার্স বোলাররাও কিন্তু ভালো বল করেছেন, যদি ওই না পাওয়ার কষ্ট থেকে আমরা যদি রিডিউস করতে চাই সেক্ষেত্রে। সো একদম যদি সংক্ষেপে এই সিরিজ নিয়ে আপনি কিছু বলতে চান যে বাংলাদেশের এই জায়গায় ডেভেলপ করা উচিত, কিংবা বাংলাদেশের প্রাপ্তি অপ্রাপ্তি নিয়ে যদি প্রত্যেকটা জায়গায় ডেভেলপমেন্ট দরকার। আমাদের পজিটিভ সাইড রাইট নাও শুধুমাত্র নাহিদ রানা, আপনি যদি বলতে পারেন। ওডিআই ক্রিকেটে মোস্তাফিজুর রহমানকে কিন্তু খুব আহামরি বোলার আমি এখনো বলবো না, টি-20তে উনি ভালো করছেন, বাট আপনি দেখবেন যে মিড ওভার্স উইকেট নেওয়ার ক্ষেত্রে হি ইজ নট ডুইং গুড এনাফ। মোস্তাফিজুর রহমানের কাছ থেকে কিন্তু আমরা মিড ওভার্স উইকেট এক্সপেক্ট করি, সেটা আমরা ওভাবে পাচ্ছি না। আর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যে দুটো ম্যাচ আমরা জিতেছি ওখানে খেলা কিন্তু শেষ পর্যন্ত যায়নি। সো মোস্তাফিজুর রহমানের ইউটিলিটিটা কিন্তু পরীক্ষা করার সুযোগ পাওয়া যায়নি, এখন তো উনি ইনজুর্ড রয়েছেন। আপনি যদি নাহিদ রানাকে বাদ দেন টিম থেকে, আপনি দেখবেন বোলিং লাইন আপটা খুব ব্লিক মনে হবে, অনেক সাদামাটা মনে হবে। ব্যাটিং অর্ডারের কথা নাই বলি, খুব ডিসমাল পারফরমেন্স। আর স্পিন বোলিং এ রিশাদ হোসেন, উনি কিন্তু বোথ উইথ দ্য ব্যাট অ্যান্ড বল স্ট্রাগল করছেন। ব্যাট হাতে কিন্তু আমরা রিশাদ হোসেনের কাছ থেকে কিছুই পাচ্ছি না। উনি যদি সামান্যতম পারফরমেন্সটাও রাখতে পারতেন সেকেন্ড ওডিআইতে, আমরা কিন্তু সিরিজে থাকতাম, হয়তো সিরিজটা জিতে বের হতে পারতাম। তো এটা একটা কনসার্নের জায়গা। নাম্বার 8-এ যদি আপনার তাসকিন আহমেদ বা তানভীর ইসলামের মতো ব্যাটার ব্যাট করতে আসেন, সেই ক্ষেত্রে টেইলটা অনেক লম্বা হয়ে যায়। আধুনিক ক্রিকেটে আপনাকে যদি চালিয়ে খেলতে হয় ফ্রম দ্য গেট গো, শুরু থেকে যদি আপনাকে মার্কাটারি ব্যাটিং করতে হয়, আপনার ব্যাটিং লাইনটা একটু ডিপ হতে হবে, এলসে আপনি কারেজটা পাবেন না আসলে খেলার জন্য। যে ব্র্যান্ড অফ ক্রিকেট আমরা এক্সপেক্ট করি মডার্ন ডেজ ক্রিকেটে, সেটা পসিবল না। এখন সেই ক্ষেত্রে তানজিম হাসান সাকিব খুব ভালো অপশন হতে পারেন। আমি জানি না উনি কোথায় আছেন, বা তাকে দেখছি না আমরা সার্কিটের আশেপাশে, বড় কোনো ইনজুরি ক্যারি করছেন কিনা এটার খবর নেই, আপডেট নেই আমাদের কাছে। বাট তানজিম হাসান সাকিব কিন্তু খুব ভালো অপশন হতে পারেন এই জাতীয় কন্ডিশনে, যেখানে পেসাররা বাড়তি সুবিধা পায়। বাংলাদেশ চাইলে যদি 4 জন পেসার নিয়ে খেলে, তানজিম হাসান সাকিব অ্যাজ আ ফোর্থ ফাস্ট বোলার দুর্দান্ত একজন অপশন হতে পারেন, এবং ব্যাট হাতে কিন্তু উনি খুব দক্ষ, এবং প্রপার টেকনিক্যাল ব্যাটার উনি, ঠিক আছে। মানে যদি আমরা একজন ফাস্ট বোলিং অলরাউন্ডারের পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করি, সো আমার মনে হয় বাংলাদেশের এই জায়গাটা একটু চিন্তা করার রয়েছে যে অ্যাডিশনাল পেসার এই 3 জনের বাইরে টিমে কাউকে ইনকর্পোরেট করা যায় কিনা, যেহেতু এই ধরনের উইকেট স্পিনাররা খুব বেশি ইফেক্টিভ হচ্ছেন না। আমরা আশা করি বাংলাদেশ তাদের টি-20 সিরিজে এই ভুলগুলো শুধরে একটা ভালো সিরিজ আমাদেরকে উপহার দিবেন। দর্শক, একটা বিষয় আসলে বলার আপনাদের সাথে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে যে এশিয়ান কান্ট্রিগুলো কিন্তু রিসেন্ট টাইমে আমরা স্ট্রাগল করতে দেখছি ক্রিকেটে। আমরা সবসময় বলে থাকি যে ইন্ডিয়াকে সবসময় একটা পাওয়ারফুল নেশন ক্রিকেটে বলা হয়, কিন্তু তারাও কিন্তু রিসেন্ট পাস্টে কিন্তু প্রচুর ধুঁকছে, এবং ইংল্যান্ডের সাথেও কিন্তু সিরিজটাতে তারা কিন্তু ভালো করতে পারেনি। সো আমরা প্রতীক ভাইয়ের কাছে একটু জানতে চাইবো যে প্রতীক ভাই, ইংল্যান্ড এবং ইন্ডিয়ার যে সিরিজটা আমরা দেখলাম, একটা ম্যাচ পরিত্যক্ত হয়েছে এবং বাকি 4টাতেই কিন্তু হেরেছে, এবং শ্রেয়াস আয়ারের এই দলটা বেশ কিন্তু কম্পিটিটিভ একটা দল আমরা দেখেছি। এই রেজাল্ট কেন হয়? এরকম মাঝে মাঝে হয়। দেখেন আপনি, টিম অস্ট্রেলিয়া যখন দুর্দান্ত ছন্দে ছিল, বাংলাদেশ কার্ডিফে যখন তাদের বিরুদ্ধে ওয়ানডে ম্যাচে জয়লাভ করে, ওই জয়ের পরের থেকে কিন্তু অস্ট্রেলিয়ার বেশ কিছু খারাপ সময় গেছে, এত দুর্দান্ত একটা দল থাকার পরেও। বাংলাদেশের বিরুদ্ধে অস্ট্রেলিয়া পরাজয়ের আগে কিন্তু তাদের কাউন্টি টিম সমারসেটের বিরুদ্ধে তারা হেরেছিল, এবং যেই টিমে ওপেনিং ব্যাটসম্যান হিসেবে গ্র্যাম স্মিথ এবং সানাত জায়সিরা ছিলেন। তো তার পরবর্তীতে তারা অ্যাশেজ হেরেছে, ইংল্যান্ডের বিরুদ্ধে, বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ হেরেছে, সো একটা খারাপ সময় গিয়েছে। তো রাইট নাও আমরা যদি একটা অলরাউন্ডেড সাইড বলে থাকি ওয়ার্ল্ড ক্রিকেটে, ইন্ডিয়া কিন্তু তাদের মধ্যে একটা, এবং তাদের শুধু ইংল্যান্ড না, আয়ারল্যান্ডের বিরুদ্ধে তাদের ক্লিন সুইপ হয়েছে, তারা হেরেছে। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রত্যেকটা টি-20 ম্যাচ হেরেছে, একটা ওয়াশড আউট হয়েছে। সো এটা আমরা হোয়াইট ওয়াশের মতোই বলতে পারি। তো ইন্ডিয়া টিমের সবচেয়ে বড় কনসার্ন হচ্ছে তাদের বোলিং। আপনি যদি ভারুন এবং জাসপ্রীত বুমরাকে একপাশে সরিয়ে রাখেন, তাদের বোলিং লাইনআপটা কিন্তু আমাদের বোলিং লাইনআপের মতো বেশ দুর্বল মনে হচ্ছে। নাহিদ রানাকে সরিয়ে রাখলে আমরা ম্যাচ হারছি, ইন্ডিয়ার ক্ষেত্রে জাসপ্রীত বুমরাকে সরিয়ে রাখলে ম্যাচ হারতে হচ্ছে। সেটা কিন্তু খুবই কনসার্নের একটা বিষয়। রিসেন্ট টাইমে যাদেরকে ট্রাই করা হচ্ছে না কেন ইন্ডিয়া টিমে বোলিং লাইন আপে, প্রত্যেকেই কিন্তু আসলে ওইভাবেই নিজেদের পারপাসটা সার্ভ করতে পারছে না, বিশেষ করে ফাস্ট বোলিং এর ক্ষেত্রে। তো এটা কিন্তু একটা বিশাল সমস্যা হবে ইন্ডিয়ার জন্য, যদি জাসপ্রীত বুমরার একজন পার্টনার, আমরা রিপ্লেসমেন্ট না বলি, অপোজিট সাইড থেকে প্রেসারটা হোল্ড করার জন্য একজন বোলার যদি না পাওয়া যায়, সেটা মোহাম্মদ সিরাজ হতে পারেন বা কৃষ্ণা হতে পারেন, যে কেউ হতে পারেন, বাট কেউ কিন্তু ছন্দে নেই।
সো ইন্ডিয়ার বোলিংটা একটা কনসার্নের জায়গা। আরেকটা কনসার্নের জায়গা হচ্ছে তাদের ব্যাটিংয়ে যে ব্যাটারদের পজিশন। আপনি দেখবেন যে তিলক ভার্মা যখন ইন্টারন্যাশনাল ক্রিকেটে ভালো করেন হি ইউজড টু ব্যাট এট নাম্বার 3, কিন্তু রাইট নাও যেটা আমরা দেখছি তাকে বেশ লোয়ার ডাউন দ্য অর্ডার পুরোনো বলে খেলানো হচ্ছে। ইভেন শিবম দুবেকে আগে তিলক ভার্মার আগে খেলানো হচ্ছে। তো এটা গৌতম গম্ভীর কি মাইন্ডসেট নিয়ে আসলে কাজটা করছেন আমার কাছে বোধগম্য না, বাট আমি স্পেশালাইজেশনে সবসময় বিশ্বাসী যে যেই রোলটা প্লে করতে অভ্যস্ত তাকে সেটা আপনি করতে দিন। যেহেতু মুম্বাই ইন্ডিয়ান্সে নাম্বার 3 বা নাম্বার 4 এ তিলক ভার্মা ব্যাট করে, দেন লেট হিম ডু দিস। আপনি আয়ারকে নাম্বার 4 এ দেন, তিলক ভার্মা শুড ব্যাট এট নাম্বার 3, এবং আপনি উপরে সূর্যবংশী বা অভিষেক শর্মাকে খেলান বা সঞ্জু স্যামসনকে খেলাতে পারেন, সেটা আপনার বিষয়। আর যদি আপনার ঈশান কিষানকে ইনকর্পোরেট করতে হয় দেন ইউ শুড ড্রপ তিলক ভার্মা আউট অফ দ্য স্কোয়াড। কিন্তু এই লোয়ার ডাউন দ্য অর্ডার আমরা এরকম প্লেয়ারের ইউটিলিটি পাচ্ছি না। সূর্যবংশীর আসলে হানিমুন পিরিয়ডটা শেষ হচ্ছে এবং ইন্টারন্যাশনাল ক্রিকেটের যে এক্সপেরিয়েন্সটা ভালো হলো না, এটার সাথে উনি আসলে পরিচিত হবেন। আমি এক্সপেক্ট করবো যে আস্তে আস্তে এটা কাটিয়ে উঠবেন। সো ইন্ডিয়ার আপনি যদি ফাস্ট বোলিং লাইন আপটা দেখেন এবং টি-20 ক্রিকেটে ব্যাটিং লাইন আপটার কথা যদি বলেন, অ্যাপার্ট ফ্রম শ্রেয়াস আয়ার, এটাও কিন্তু একটা ট্রানজিশন ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে। সো একটু হয়তো সময় লাগতে পারে, 2-3টা সিরিজ, তারপর তারা কাম ব্যাক করবে আশা করি। আশা করি, কারণ আমরা আসলে ক্রিকেট নিয়ে কথা বলি যখন পাওয়ারফুল নেশনগুলোর পাওয়ারফুল মানে পারফরমেন্স কিন্তু আসলে কথা বলতে ভালো লাগে। সেক্ষেত্রে ইন্ডিয়ার যে পারফরমেন্স আসলে মানে চোখে পড়ার মতো, এতটাই খারাপভাবে তারা করেছে। এবং ইংল্যান্ডে যদি বলি যে হ্যারি ব্রুক তার মানে ক্যাপ্টেন্সির পাওয়ারটা কিন্তু আসলে তিনি দেখাচ্ছেন যে আসলে কত ভালো ক্যাপ্টেন, এবং সামাও ওনার ওই লাক ফেভারটা ক্যারি করছে লাস্ট কিছুদিন ধরে। আশা করি ইন্ডিয়া তাদের এই কামব্যাকটা আবার দেখাবে এবং আমরা আবার নতুন করে ভালো কিছু ম্যাচ দেখতে যাচ্ছি। দর্শক, আমরা দেখছি যে নিউজিল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের একটা সিরিজ চলছে, যেখানে 1-1 সমতায় দুইটা টিম অলরেডি একটা ম্যাচ করে জিতেছে। আমরা প্রতীক ভাইয়ের কাছে জানতে চাই যে এই যে সিরিজটা চলছে, সিরিজটা সম্পর্কে আসলে দুইটা ম্যাচ নিয়ে আপনার প্রেডিকশন কি ছিল, কিংবা আপনি কেমন খেলা এক্সপেক্ট করেছিলেন? না, উইন্ডিজ কিন্তু আসলে ভালো করছে। শ্রীলঙ্কার সাথে কিন্তু আসলে সত্যি কথা বলতে গেলে পার্টিকুলারলি তাদের ব্যাটিং এটা বেশ ভালো লাগছে। আপনি যদি তাদের ইয়াংস্টারদের কথা বলতে পারেন, আকিম অগাস্টে বা কেসি কার্টি, তারা আসলে আমার মনে হয় বেশ লম্বা সময়ের জন্য উইন্ডিজ টিমকে সার্ভ করবে। পাশাপাশি সেই হোপ রয়েছেন, দুর্দান্ত একজন ব্যাটার, উনি লং টাইম ধরে কিন্তু সার্ভ করে যাচ্ছেন এবং ভালো। এবং আপনি যদি এখানে ভ্যারিয়েশন চান ব্যাটিং লাইন আপে, তাহলে রাদারফোর্ড রয়েছেন যিনি লং হ্যান্ডেলে ব্যাট করতে পারেন, অলরাউন্ডার গ্রিভস রয়েছে। সো খুবই পরিশীলিত ব্যাটিং আমার মনে হচ্ছে। যদিও দ্বিতীয় টি-20 ওডিআইতে মিচ স্যান্টনারের স্পেলে আসলে তাদের ব্যাটিং লাইনটা ঘুরিয়ে যায়, বাট কিছু শেডস আসলে দেখতে পাওয়া যাচ্ছে যে একসময় উইন্ডিজ ক্রিকেটটা এমন ছিল, বিশেষ করে যখন তাদের প্রত্যেকটা প্লেয়ার নিয়মিতভাবে আইপিএল খেলতো, সেটা আপনি লিমিটেড ওভার্সের বলে থাকেন, টি-20 সেট আপের প্লেয়ারদের কথা বলে থাকেন, 50 ওভার ব্যাটটা করাই তাদের জন্য কেন জানি দুরূহ একটা ব্যাপার। আমরা ফ্রেন্ডরা তখন আমরা ইউনিভার্সিটিতে পড়ি, দুষ্টুমি করে বলতাম যে উইন্ডিজ 20 ওভারে 300 রান চেস করতে পারবে, বাট 50 ওভারে 200 নিতে পারবে না। এরকম একটা ব্যাটিং লাইনআপ ছিল, একটা আনস্টেবিলিটি ছিল। মানে আমাদের গ্রাম বাংলায় বলা হতো যে ছক্কা নাই ফক্কা। হ্যাঁ, এরকম ব্যাটসম্যানদের একটা অ্যাপ্রোচ ওরকমই ছিল। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে এই ব্যাটিং লাইনআপটা বেশ কুল অ্যান্ড কাম ওয়েতে আসলে তারা অ্যাপ্রোচ করছে, ইনিংসটা সময় দিচ্ছে, নতুন বলে মুভমেন্টটা তারা অ্যাসেস করছে, সেই অনুযায়ী আসলে অ্যাক্সেলারেট করছে। এবং তার স্বাক্ষর কিন্তু তারা রেখেছে পাকিস্তানের বিরুদ্ধে নিজেদের মাঠে সিরিজ জিতেছে। আপনি টেস্ট ম্যাচটা দেখেন না, কি দুর্দান্ত ব্যাটিং তারা করেছে। আপনি ব্র্যান্ডন কিং এর কথা বলে থাকেন, রস্টন চেসের কথা বলে থাকেন, ইভেন আমির জাঙ্গু অসাধারণ ব্যাটিং করেছেন, উনি কিন্তু ভালো অলরাউন্ডার। হ্যাঁ, সো সেই জায়গা থেকে আমার মনে হয় যে উইন্ডিজ ক্রিকেট ইজ অন দ্য রাইট ট্র্যাক, এবং এটা ওয়ার্ল্ড ক্রিকেটের জন্য খুব ভালো হবে যদি উইন্ডিজ আগের ছন্দ না পাক, বাট একটা কম্পিটিটিভ টিম বা ফর্মিডেবল সাইড হিসেবে যদি নতুনভাবে আবির্ভূত হতে পারে, এটা ইন্টারন্যাশনাল ক্রিকেটের জন্য অনেক। কারণ আমরা রিসেন্ট টাইমে ইন্টারন্যাশনাল টুর্নামেন্টগুলোতেও পার্টিসিপেট করতে দেখছি না, কারণ ওরা কোয়ালিফাইও পর্যন্ত অনেক সময় করছেন না। এটা কিন্তু আসলে খারাপ লাগার মতো যে এত পাওয়ারফুল একটা নেশন ইন্টারন্যাশনাল বড় বড় টুর্নামেন্টগুলোতেও বাদ পড়ে যাচ্ছে আর কি। আশা করি ওয়েস্ট ইন্ডিজ তাদের এই পুরনো ফরমেশন ফেরত আনবেন এবং আমাদেরকে আরও ভালো খেলা উপহার দিবেন। আমরা একবারে শেষ পর্যায়ে আপনার সঙ্গে একটা সিরিজ নিয়ে কথা বলতে চাই এবং একজন ক্রিকেট
ক্রিকেটার নিয়ে মানে কথা বলতে চাই, সেটা হচ্ছে মেজর লিগ চলছে, সাকিব আল হাসানের বেশ কিছু ভালো পারফরমেন্স আমরা দেখলাম, আর কেন্টে আমরা দেখছি যে হাসান মাহমুদেরও একটা ভালো পারফরমেন্স। এই দুইজন প্লেয়ার এবং এই দুইটা সিরিজ নিয়ে একটু আপনার সঙ্গে কথা বলতে চাই। যেটা আমি বলছিলাম, তাসকিন আহমেদের ক্ষেত্রে ডেথ ওভার্সে ব্লক হলে বল করতে না পারা, হাসান মাহমুদ সেটা ডেমনস্ট্রেশন দেখিয়েছে। এক্স্যাক্টলি। সো ইফ হি ইজ ফিট, আমার মনে হয় দু একটা সাদা বলের সিরিজে হাসান মাহমুদকে সুযোগ দিয়ে দেখা যেতে পারে, কজ ডেথ ওভারে কিন্তু উনি ভালো করছেন আসলে, এবং হি ইজ এ স্মার্ট বোলার, তার ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটি বেশ ভালো আমার মনে হয়। লাস্ট আপনি বেশ কয়েকটি ইন্টারভিউ দেখবেন, খেলাটা খুব ভালো বোঝেন আসলে, এরকম ক্রিকেটারের সংখ্যা বাংলাদেশে খুব কম। আই এম ভেরি সরি টু সে, খেলাটা যারা খুব ভালো বোঝেন, বাট হাসান মাহমুদের মধ্যে আমার মনে হয় ইনগ্রিডিয়েন্ট রয়েছে, খেলাটা ভালো বোঝা, অ্যাসেস করা, এবং একটা বোলার আসলে আপনি তখনই ওয়ার্ল্ড ক্লাস বোলার হবেন যখন আপনি ব্যাটসম্যানের মাইন্ডে রিড করতে পারবেন, গেমটা ভালো মতো পড়তে পারবেন। তো এই সব রকমের রসদ হাসান মাহমুদের মধ্যে রয়েছে। সো আই উড লাভ টু সি হিম ইন হোয়াইট বল ক্রিকেট, এবং আমার মনে হয় ডেথ ওভার্সে আমাদের যে হোস্টটা রয়েছে, যে মোস্তাফিজুর রহমানের পার্টনার কে হবেন, আমার মনে হয় এই জায়গায় একটা ভালো ক্যান্ডিডেট হাসান মাহমুদ হতে পারে। আমি একটু অ্যাক্ট করতে চাই এখানে, সামহাউ আমার কাছে একটা কিউরিসিটির ব্যাপার হিসেবে আমি আপনার কাছে আজ করতে চাই, অ্যাজ এ অ্যানালিস্ট আপনার কাছে এটা অ্যান্সার কি আছে? হাসান মাহমুদকে কিন্তু আমরা টেস্ট সার্কিটের জন্যই আসলে এখন উনি ওই স্কোয়াডটাতেই থাকেন, ওয়ানডে এবং টি-20-তে থাকেন না, কিন্তু উনি কিন্তু ইংল্যান্ডে খেলছেন কিন্তু কাউন্ট্রিতে টি-20, তো ওখানে যদি উনি টি-20-তে ভালো পারফর্ম করে থাকেন, তাহলে হোয়াই নট বাংলাদেশে টি-20 কিংবা ওয়ানডে স্কোয়াডে ওনাদেরকে রাখা হচ্ছে? কাউন্টির বিষয়টা একটু অন্যরকম। আপনি দেখবেন যে পাকিস্তানের যারা টেস্ট টিমের ফাস্ট বোলার, তারাও কিন্তু কাউন্টি খেলছেন। সো এটা খুব একটা বড় ইস্যু না যে আপনি টেস্ট ক্রিকেটার ন্যাশনাল সার্কিটের হয়ে সার্ভ করছেন, কাউন্টি ক্রিকেট খেলছেন, ইটস কোয়াইট ওকে। বাট আমার মনে হয় যে অ্যাটলিস্ট ওডিআই ক্রিকেটে হাসান মাহমুদকে চেষ্টা করানো উচিত, কজ তার সেই অ্যাবিলিটিটা রয়েছে, এবং আমাদের ডেথ বোলিংয়ে যেহেতু একটা সমস্যা দেখা যাচ্ছে, দুটো ম্যাচ আমরা হেরেছি, লাস্ট দুটো সিরিজে দুটো ম্যাচ, কিন্তু কম না, তো সেই ক্ষেত্রে তাকে সুযোগ দেওয়া যেতে পারে। আশা করি আমাদের এই আলোচনা ক্রিকেট বোর্ড শুনবেন হয়তো, কিংবা এই জিনিসগুলো হয়তো আমরা আস্তে ধীরে চেঞ্জেসও দেখতে পাবো। সাকিব আল হাসানের পারফরমেন্স নিয়ে আপনার কাছে একটু জানতে চাই। সাকিব আল হাসান তো একটা ইমোশন বেসিক্যালি আমার জন্য, যখন ওনাকে খেলতে দেখি এটাই একটা অকেশন, whether he performs or not, সাকিব আল হাসান is playing somewhere around the world, মাঠে আছেন, খেলছেন, এটাই একটা প্রাপ্তির জায়গা, ভালো লাগার জায়গা। ব্যাট হাতে কিছু ক্যামিও খেলেছেন, বাট ওই যে বোলিং এ যে পুরনো ধারটা একটু মিসিং মনে হচ্ছে, যেহেতু ইন্টারন্যাশনাল ক্রিকেট অনেক দিন নেই। এটা হয়েছে, আপনি ফ্যাফ ডু প্লেসির কথা বলে থাকবেন বা এবি ডিভিলিয়ার্সের কথা বলে থাকবেন, তারা যখন ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে রিটায়ারমেন্টের পর আইপিএল খেলেছে, কিছুটা পারফরমেন্সে ভাটা পড়েছে। তো সাকিব আল হাসানের জন্য আসলে বিষয়টা এমনই ঘটছে, বাট যেহেতু টুর্নামেন্টটা অনগোয়িং রয়েছে, উনি বেশ কিছু ম্যাচ খেলেছেন, কন্ডিশনগুলোর সাথে ইউজড হয়েছেন, গ্রাউন্ডগুলো সম্পর্কে ধারণা হয়েছে, আমার মনে হয় আরও কিছু ভালো পারফরমেন্স হয়তো আমরা দেখতে যাচ্ছি তার কাছ থেকে। আশা করি আমরা সাকিব আল হাসানের কাছ থেকে ভালো কিছু পারফরমেন্স আমরা দেখতে যাচ্ছি, এবং হাসান মাহমুদের কাছ থেকেও যে ম্যাচগুলো উনি খেলছেন সেগুলো হয়তো ভালো পারফর্ম করে বাংলাদেশের নাম আরও উজ্জ্বল করবেন। ধন্যবাদ প্রতীক ভাই এতক্ষণ সাথে থাকার জন্য। দর্শক, এতক্ষণ আমরা কথা বলছিলাম লাস্ট উইকে ঘটে যাওয়া বিশ্বের নানা প্রান্তে ক্রিকেটের যত ম্যাচ হয়েছে, যত সিরিজ হয়েছে, তার অ্যানালাইসিস, এবং সেটা নিয়ে আমাদের সঙ্গে স্টুডিওতে ছিলেন সার্টিফাইড পারফরমেন্স চ্যানেলে জামের একজন প্রতীক ভাই। আমরা প্রতীক ভাইকে ধন্যবাদ দিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আগামী সপ্তাহে আবার এই অ্যানালাইসিস নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।